আপনি আপনার শিশুকে খুবই ভালোবাসেন, তাই না? আপনি বলবেন, এটা আবার কি ধরনের কথা? কে না কার শিশুকে ভালোবাসে? এটা তো প্রকৃতির একটা প্রাকৃতিক নিয়ম যে নিজের সন্তানকে ভালোবাসা। এটা শুধু মানুষরা কেন, প্রত্যেক জীব নিজের সন্তানকে ভালোবাসে, এটা স্বাভাবিক কথা। তো এই ভালোবাসা, এই স্নেহ, এই মমতা, এটার জন্য আপনি কি করেন? আপনার জীবনের সমস্ত পরিশ্রমের বিনিময়ে হলেও আপনার শিশুর একটা উজ্জ্বল, সুন্দর, সফল ভবিষ্যৎ কামনা করেন। আপনি চান আপনার শিশুটা পড়ার দিক দিয়ে খুবই ভালো হয়ে উঠুক, তার আচার আচরণ খুবই ভালো হয়ে উঠুক, তাছাড়া সকলের কাছে যেন সে একটা প্রিয় হতে পারে। সব সময়ই আপনি আপনার শিশুকে নিয়ে চিন্তা করেন কিভাবে আপনার শিশুকে একটা ভালো ছেলে হিসাবে বা ভালো মেয়ে হিসাবে গড়ে তুলবেন। এটা আপনি সবসময় চিন্তা করেন। এই কাজে এটার জন্যই আপনি পরিশ্রম করেন। এই স্নেহ, এই মমতা, এই কামনার জন্য আপনি কি করেন? আপনি ছুটে যান আপনার শিশুর স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের কাছে। আর শিক্ষকের কাছে গিয়ে বলেন, স্যার অথবা ম্যাডাম, আমার ছেলেটা পড়ায় মনোযোগ দেয় না, আমার ছেলেটা বা আমার মেয়েটা অঙ্কে একদম ভালো না, আমার ছেলেটা আমার মেয়েটা ইংরাজি পড়তে চায় না, বাংলা পড়তে চায় না, সোশিয়াল সায়েন্স পড়তে চায় না, চঞ্চল, পড়াতে বসে না, এটা করে ওটা করে, এভাবে বিভিন্ন দুর্বল দিক তার শিক্ষকের কাছে গিয়ে তুলে ধরেন। আমি এ ধরনের অভিভাবক পেয়েছি, এজন্য আজ অভিভাবকদের সঙ্গে গল্প করতে এসেছি। তো এভাবে বিভিন্ন দুর্বল দিক তুলে ধরেন, শুধুমাত্র শিশুর দুর্বলতার দিকগুলোই বলেন, আর একই সাথে শিক্ষককে বলেন যে প্লিজ আপনি আমার শিশুটিকে একটা স্পেশাল কিছুটা স্পেশালি দৃষ্টি দিবেন, যাতে সে এভাবে না করে, পড়তে পারে, অঙ্ক পারে, বাংলা পারে, তারপর ইংরেজি শিখতে পারে, সোশিয়াল সায়েন্স শিখতে পারে, এভাবে স্পেশালি একটা দৃষ্টি দিবেন। এই কথাগুলো শিক্ষকের সঙ্গে গিয়ে শেয়ার করলেন। আপনি তো নিশ্চয়ই আপনার শিশুর ভালো এর জন্য করলেন, কিন্তু আপনি কি বুঝতে পেরেছেন যে এই কথাগুলোর দ্বারা আপনার শিশুর জন্য একটা সমস্যার সৃষ্টি হয়ে গিয়েছে? তো কি সমস্যা সৃষ্টি হয়েছে এটা বুঝাবো আমি আজকের এই এপিসোডে, ভালো করেই বুঝাবো। তো ওই বিষয়টা বোঝানোর আগে আমি অন্যান্য কিছু শিশুদের কিছু সমস্যার কথা তুলে ধরবো, সেগুলো যদি আপনি শুনেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমি অনেক শিশু পেয়েছি, অনেক শিশুদের বিভিন্ন ধরনের আচরণ আমি পেয়েছি। অনেক শিশুদের মধ্যে আমি এরকম শিশু পেয়েছি যারা কি করে জানেন, এরকম শিশু আমি পেয়েছি যে ক্লাসে বসে মনে মনে, যখন ক্লাস হচ্ছে, টিচার কোনো কিছু বুঝাচ্ছেন অথবা কোনো কিছু লিখাচ্ছেন, সে মনে মনে কি করছে, একটা উদ্দেশ্য করে, তার মনে মনে একটা উদ্দেশ্য আছে, সে একটা বিষয় সেট করে নিয়েছে তার মনে মনে। সে সেট করে নিয়েছে যে তিনি তো এসেছেন, শিক্ষক তো এসেছেন ক্লাসে 40 মিনিট বা 45 মিনিট লেকচার দেবেন, অথবা 30 মিনিট লেকচার দেবেন, বুঝাবেন, তারপর কিছু লিখাবেন অথবা কিছু জিজ্ঞেস করবেন, তারপর তো চলে যাবেন। এতে আমার কি? আসলেন, বুঝালেন, লিখালেন, আমিও লিখে নেব, তারপর চলে যাবেন, শিক্ষক চলে যাবেন, ব্যাস হয়ে গেল, আমার 45 মিনিট বা 40 মিনিট কেটে গেল। সেখানে শুধুমাত্র টাইমটা কাটাতে আসে। সে তার মনে মনে যে উদ্দেশ্য সেট করে নিয়েছে সেটা কিন্তু সে প্রকাশ করবে না, তার প্রতিক্রিয়া থেকে সেটা বোঝা যায়। তো ওই শিশুটার যে সমস্যা, এই সমস্যা কি একজন অভিভাবক বুঝতে পারবেন? করে কি সে এটা করবে বা এটা সে কি প্রকাশ করবে? কোনোদিনও না। তাছাড়া এ ধরনের শিশু আমি পেয়েছি যারা কি করে জানেন, পড়ার স্থানে একটানা বসে থাকতে পারে না। সে তার ঘরে একটানা 5 মিনিট বসে থাকতে পারে না, এটা তো ধরুন অভিভাবকের কাছে ধরা পড়লো, কিন্তু ক্লাসে সে কি করে জানেন, ক্লাসেও সে একটানা 5 মিনিট বসে থাকতে পারে না, আর সে নড়াচড়া করে, এদিকে তাকায় সেদিকে তাকায়, বিশেষ করে তার গায়ে খুজলি এসে যায়। যখনই কোনো বিষয় বোঝানো হচ্ছে তার গায়ে খুজলি এসে যাচ্ছে, এভাবে পা লম্বা করছে, হাত লম্বা করছে, ডেস্কের উপর এ হাত দিচ্ছে, তারপর এদিকে যাচ্ছে, তারপর এদিকে যাচ্ছে, এভাবে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিক্রিয়া করছে। সে যত সময় সেই লেকচার দেওয়া হচ্ছে তত সময় সে একটা অশান্তি ফিল করছে। তো একজন অভিভাবক তো নিজের শিশুকে নিয়ে বসে এভাবে বক্তৃতা দেন না বা
পাঠদান করান না হিসাবে তার যে যখনই তাকে কোনো কিছু বোঝানো হয় তখন তার কি প্রতিক্রিয়া সেটা তো আর একজন অভিভাবক দেখতে পারছেন না। তো এই দুর্বলতা, এটা একজন অভিভাবক কি শিক্ষকের কাছে গিয়ে কখনো প্রকাশ করবেন বা শেয়ার করতে পারবেন না? তিনি এই দুর্বলতা তো ধরতেই পারবেন না, তাহলে শিক্ষককে গিয়ে এই বিষয়ে কি বলবেন? কিছুই বলতে পারবেন না। আমি আরও শিশুরা পেয়েছি, এ ধরনের শিশু পেয়েছি যে পরীক্ষার খাতায় কিছু লিখে না, অথচ যে কোনো বিষয় বোঝানোর পর মৌখিক যদি প্রশ্ন করা হয় তাহলে সে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিতে পারে। ক্লাসের অন্যান্য ছেলেরা, অন্যান্য মেয়েরা, ইভেন ক্লাসের মধ্যে যারা খুব মেধাবী ছাত্রছাত্রী থাকে, এটা তো স্বাভাবিক, কিছু ছাত্র মেধাবী থাকে, কিছু ছাত্র মেধার দিক দিয়ে কিছুটা কম থাকে। তো যাদেরকে সাধারণত মেধাবী ধরে নেওয়া হয় সেই মেধাবী ছাত্ররাও এত তড়িৎ রিপ্লাই দিতে পারে না। এর মধ্যে কিছু ছাত্র রয়েছে যারা ওই মেধাবী, যাদেরকে সাধারণত মেধাবী ধরে নেওয়া হয়, সাধারণত, আসলে তো প্রত্যেক ছাত্রের মধ্যে কিছু না কিছু মেধা থাকে। প্রত্যেক ছাত্র তার নিজের ব্যাপারে যোদ্ধা, নিজের বিষয়ে সে একজন যোদ্ধা। তো তার মধ্যে কিছু না কিছু মেধা আছে, হয়তো কেউ ওটাকে মেধা বলছে, কেউ অন্যটাকে মেধা বলছে, কেউ স্পিডে লেখাকে মেধা বলছে, কেউ, ঠিক আছে। তো পরীক্ষার খাতায় যারা বেশি মার্কস পায় তাদেরকেও তো মেধাবী ছাত্র ধরে নেওয়া হয়, কিন্তু এরকম ছাত্র আমি পেয়েছি যে পরীক্ষার খাতায় ততটা মার্কস মানে আনতে পারে না, কিন্তু একটা শ্রেণীকক্ষে কোনো একটা বিষয় বোঝানোর পর তাকে বা সবাইকে যখন একসাথে কোনো একটা মৌখিক প্রশ্ন করা হয় তো সর্বপ্রথম সেই ছাত্রটা প্রতিক্রিয়া দিতে পারে, রিপ্লাই দিতে পারে, কিন্তু পরীক্ষার খাতায় সে মার্কস কিন্তু আনতে পারে না। এ ধরনের ছাত্র আমি পেয়েছি। তো এটাও একটা বিষয়। আমি এ ধরনের ছাত্র পেয়েছি যে কোনো প্রশ্ন উত্তর 5 থেকে 10 মিনিটে মুখস্থ করতে পারে, যে কোনো প্রশ্ন উত্তর 5 থেকে 7 মিনিটে উত্তর দিতে পারে, কিন্তু কি করে জানেন? লেখার সময় ভুল করে। তাছাড়া অঙ্ক বুঝতে পারে, কিন্তু একদিন পর ভুলে যায়। আজ শিখবে, কাল শিখবে, মানে আজ যে বিষয়টা শিখলো সেটা পরের দিন যদি জিজ্ঞেস করেন তাহলে সে সেটা ভুলে গিয়েছে। এ ধরনের শিশু আমি পেয়েছি। তো সাধারণত অভিভাবকরা দেখেন আমার শিশুটা ঘরে কত সময় পড়ছে, তো এই শিশুর বিষয়ে কি কমপ্লেইন করবেন, অথবা শিক্ষকের কাছে গিয়ে কি দুর্বলতার কথা বলবেন? যে শিশুটি মনোযোগ দিয়ে পড়ছে, অঙ্ক বুঝতেও পারছে, কিন্তু একদিন পর ভুলে যাচ্ছে। তার তো দুর্বলতা রয়েছে, কিন্তু তার দুর্বলতা কি অভিভাবক শিক্ষকের কাছে গিয়ে বলতে পারবেন? না, তিনি সেটা ধরতে পারবেন না। আমি এমন ছাত্র পেয়েছি যে পড়তে পড়তে মুখস্থ করতে পারে না, বারবার পড়ে, ঠিক আছে, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা একটানা পড়তে পারে, কিন্তু সেটা সে স্মরণে রাখতে পারে না। শিক্ষক যখন বুঝান তখন মনোযোগ দিয়ে শুনে, এটাও ওই ধরনের শিশুর মধ্যে রয়েছে, মনোযোগ দিয়ে শুনে, কিন্তু জিজ্ঞেস করলে কিছু বলতে পারে না। শুধুমাত্র কি করে জানেন? শুধুমাত্র কোনো কিছু বোঝানোর পর যখন জিজ্ঞেস করবেন, তখন জিজ্ঞেস করার পর সে এভাবে শুধু ঠোঁটটা নাড়তে থাকবে। সে মানে বুঝাতে চাচ্ছে শিক্ষককে যে আপনি যা বুঝিয়েছেন বা আপনি যা জিজ্ঞেস করছেন সেটা আমার জানা আছে, আমি বলতে পারবো, কিন্তু আমি বলতে পারছি না। এটা সে বুঝাতে চাচ্ছে। মানে এখানে এই বিষয়ে আবার 2 ধরনের আমি ছাত্র পেয়েছি। কিছু শিশু রয়েছে যারা শিক্ষককে ঠকাতে চায়, এখানে মুখ নাড়িয়ে সে বুঝাতে চায় যে আমি আসলে পারি আর আমি সক্ষম, কিন্তু আমি বলতে পারছি না, শুধুমাত্র বলতে পারছি না। আর কিছু আছে আসলেও বলতে পারে না, সেখানে শিক্ষককে ঠকাতে চায় না, সে নিজে থেকেই সেটা করছে। তো এই ধরনের শিশুরও দুর্বলতা রয়েছে। আরও আমি শিশু পেয়েছি যাকে, সেটা হয়তো 2 ছাত্র হতে পারে, 3, 4, 5, 6 এর এরকম ছাত্র হতে পারে, যে সে কারেন্ট অ্যাফেয়ার ব্যাপারে যে কোনো বিষয় আপনি জিজ্ঞেস করেন, ক্লাসের বাইরের বিষয়, তার পাঠ, তার লেসনের বাইরের বিষয়, যে কোনো বিষয় জিজ্ঞেস করেন, মুহূর্তের মধ্যে রিপ্লাই দিতে পারে। সব কিছু তার সবসময় আপডেট থাকে। আবার সে এটাও করে যে কোনো একটা বিষয় তাকে শেখার জন্য দিলে খুব শীঘ্রই শিখে উঠতে পারে, বলতেও পারে, কিন্তু পরীক্ষার পেপারে তার মার্কস আসে না। তো এ ধরনেরও শিশু আমি পেয়েছি। এবার এই যে শেষের যে শিশুর কথা বললাম, পরীক্ষার পেপারে তার মার্কস আসে না, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়ে, যে কোনো কারেন্ট অ্যাফেয়ার সে সবসময় আপডেট থাকে, আর তাছাড়া মুখস্থ করতে পারে, শিখে নিতে পারে খুবই তাড়াতাড়ি। তো এই শিশুটাকে তার
পরীক্ষার রিপোর্ট যখন দেখবেন তখন তার অভিভাবক নিশ্চয় তার বিষয়ে কি করবেন, কমপ্লেন করবেন, তার বিষয়ে শিক্ষকের কাছে গিয়ে নালিশ জানাবেন, দুর্বলতার দিক বলবেন যে সে পরীক্ষায় কেন মার্ক পেল না। কিন্তু এখানে তার মধ্যে যে কতটা মেধা, কতটা প্রতিভা রয়েছে এই বিষয়টা কিন্তু অনেক গার্জিয়ান লক্ষ্য করেন না। তো এজন্য একজন গার্জিয়ান হিসাবে আপনাকে কি করতে হবে? আপনি কি সবসময় সরাসরি গিয়ে আপনার শিশুর কথা, দুর্বলতার দিকগুলো বলে আসবেন? না, এটা আপনি করবেন না। এটা করলে আপনার শিশুর জন্য একটা সমস্যা হয়ে যায়। এই সমস্যাটা হচ্ছে কি জানেন, শিক্ষকের কাছে আপনার শিশুর বিষয়ে একটা লেভেল সেট হয়ে যায়, যেখানে শিক্ষক ক্লাসরুমে কোনো ছাত্রের জন্য স্পেশালি একটা লেভেল সেট করেন না। প্রতিটা শিশুই শিক্ষকের জন্য হচ্ছে দায়িত্ব। প্রত্যেকটা শিশুকে একজন শিক্ষক সমানভাবে দেখেন, ক্লাসরুমে প্রত্যেকটা শিশুকে ইন্ডিভিজুয়ালি টাচ করেন। কিন্তু আপনি নিজে গিয়ে একটা লেভেল সেট করে দিয়ে আসলেন, এজন্য ওই শিশুটার পাশে যখনই শিক্ষক যাবেন তখনই সেই লেভেলটা তার শিক্ষকের মনের মধ্যে আসবে। আসার পরই এটা অনেক সময় এসে যেতে পারে যে এই শিশুটা এই বিষয়ে দুর্বল, এই বিষয়ে দুর্বল, এই বিষয়ে দুর্বল। এখানে শিক্ষক যে স্পেশালি কোনো একটা কিছু করবেন তা নয়। শিক্ষকের লেসন প্ল্যানের মধ্যে যেটা থাকবে, রিমেডিয়াল ক্লাস কিছু নিতে পারেন, সেটা কিন্তু আপনার বা গার্জিয়ানের কথা অনুযায়ী নয়, শিক্ষকের নিজের প্ল্যান অনুযায়ী কোন শিশুর জন্য রিমেডিয়াল ক্লাসের প্রয়োজন রয়েছে আর কোন শিশুর জন্য রিমেডিয়াল ক্লাসের প্রয়োজন নয়। একটা গ্রুপ বানিয়ে দিলে হয়ে যাবে। বিভিন্ন বিষয় রয়েছে লেসন প্ল্যান, বা বিভিন্ন বিষয় রয়েছে। তো আপনি যখন শুধুমাত্র তার দুর্বলতার কথা বললেন, তো শিক্ষকের কাছে একটা লেভেল সেট হয়ে গেল, আর শিক্ষক ওই বাচ্চাটির পাশে যখনই যাবেন সেই লেভেলটা স্মরণে আসবে। আর এজন্য তিনি এই শিশুটাকে ক্লাসের মধ্যে থেকে ইচ্ছে করে নয় এই শিশুটার প্রতি একটা লেভেল সেট হয়ে যাবে, আর শিক্ষকের মনে একটা আলাদা আলাদা ভাব এসে যাবে। সেটা শিক্ষক আনবেন তা নয়। তো আপনি আপনার শিশুর বিষয়ে কোনো দুর্বলতার দিক শিক্ষকের সঙ্গে প্রকাশ করার আগে তার ভালো দিক, তার উত্তম দিক, তার মধ্যে কি কি প্রতিভা রয়েছে, এই প্রতিভাগুলোই কিছু খুঁজেন, সেগুলো কিছু শেয়ার করেন। আপনি প্রতিভাকে আর দুর্বলতাকে যদি কম্পারেটিভলি শেয়ার করেন, তাহলে শিক্ষকের কাছে যদিও লেভেল সেট হয় যে এই শিশুর মধ্যে একটা দুর্বলতা রয়েছে, তৎসঙ্গে কিন্তু তার প্রতিভার কথাও সেট হয়ে যাবে। তার মেধার কথা যদি সেট হয় তাহলে ঠিক আছে। তো একই সাথে আপনি মেধা, দুর্বলতা উভয় দিক যদি সেট করাতে পারেন তাহলে বেশ ভালো। আর মেধার কথা সেট করাতে পারলে, মেধার সেট যদি লেভেল হয়ে যায় সেটা আরো ভালো। ঠিক আছে? তো এজন্য আপনি আপনার শিশুর বিষয়ে কিছুটা বিষয় লক্ষ্য করতে হবে। আপনি দেখুন, আপনি কি কখনো আপনার শিশুর বিষয়ে লক্ষ্য করেছেন যে আপনার শিশু কোন বিষয়টা সবচাইতে ভালো উপভোগ করে? তো আজকাল একটা সমস্যা এসে গেছে, আজকাল তো স্বাভাবিকভাবে বলা যায় মোবাইল ওয়াচিং বা মোবাইল দেখা, এটা তো শিশুরা সবচাইতে বেশি উপভোগ করে। এটা কিন্তু না, এটা তার লেসনের সঙ্গে সম্পর্কিত নয়। আপনি শিশুর কাছে থাকেন, আপনি শিশুকে কিছুটা বেশ সময় দেন। আপনার ব্যস্ততা রয়েছে, তারপরও সময় দেওয়ার চেষ্টা করেন। আর তার লেসনের মধ্যে সে সবচাইতে বেশি কি বিষয় উপভোগ করে একটু দেখুন। আপনার শিশু কোন সহপাঠী বা বন্ধুদের সঙ্গে মিশতে পছন্দ করে? আপনার শিশু নিশ্চয়ই আপনার সঙ্গে কোনো না কোনো বিষয় গল্প করে, তার স্কুলের বিষয়। তো আপনি দেখবেন তার কথার মধ্যে তার কোন সহপাঠীর কথা বেশি আসে, কোন সহপাঠীর সঙ্গে সে মিশতে বেশি পছন্দ করে, সেটা একটু দেখুন। সেই সহপাঠীর বিষয়েও জানেন। তারপর খেলাধুলা করতে কতটা আনন্দ পায়, নাকি শুধু জিততে চায়, এই একটা বিষয় কি আপনি লক্ষ্য করেছেন যে আপনার শিশুটি খেলাধুলা করতে চায় নাকি সবসময়, মানে আপনার শিশুর খেলাধুলার বিষয়ে মন মানসিকতা কিরকম, তার মন মানসিকতা হারটা সে স্বীকার করে নাকি শুধু জিততে চায়? এদিকেও কিছু লক্ষ্য করবেন। এদিকগুলো লক্ষ্য করলে আপনি আপনার শিশুর মধ্যে যে মেধা রয়েছে সেই মেধাগুলো দেখতে পাবেন। প্রত্যেক শিশুই তার কাছে কিছু না কিছু মেধা থাকে। আচ্ছা, আপনি যে তাকে যে বই পুস্তক দিয়ে থাকেন বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল দিয়ে থাকেন, এই জিনিসগুলোর, এই ম্যাটেরিয়ালগুলোর সে কতটা যত্ন নেয়, এই জিনিসগুলোর প্রতি সে যত্নবান নাকি সে খুবই অবহেলা করে এই জিনিসগুলোকে, এটাও কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে।
আচ্ছা, একটা বিষয় দেখুন, আপনার শিশুকে যদি কোনো কিছু বলা হয় তাহলে সে সেই বিষয়টা চুপচাপ মেনে নেয় নাকি বিতর্ক করে? তার মধ্যে বিতর্ক করার প্রবণতা আছে নাকি মেনে নেওয়ার প্রবণতা? কঠিন সময়ে ভয় পায় নাকি সাহস করে? তার তো নিশ্চয়ই কোনো না কোনো কঠিন সময় আসে, পরিস্থিতি কঠিন আসে। যেমন পরীক্ষার সময় আসলে এটা একটা সময়, যে সময় শিশুরা সাধারণত কিছুটা নার্ভাস হয়ে যায়। তো ওই সময় সে কিছুটা নার্ভাস হয় নাকি সাহস পায়? সে তার প্রতিক্রিয়া কি হয় কিছুটা কঠিন সমস্যা বা কিছুটা কঠিন সময় আসলে? আর সে তার নিজের অনুভূতি গোপন রাখে নাকি প্রকাশ করে? তার মনের মধ্যে যে কোনো কথা আসলে সেটা বলে দেয় নাকি গোপন রাখার চেষ্টা করে? শিশু হলেও কিন্তু তার আবেগ রয়েছে, এটা আপনি লক্ষ্য করবেন। তো সে কোন আবেগে তার মনের অনুভূতিগুলো সে প্রকাশ করে, দাস করে প্রকাশ করে নাকি লুকিয়ে রাখার চেষ্টা করে? আচ্ছা, আপনি যে মাঝে মধ্যে তাকে পকেট খরচ টাকা দিয়ে থাকেন, 10 টাকা, 20 টাকা, 30-50 টাকা দিয়ে থাকেন বিস্কুট বা চকলেট খাওয়ার জন্য, এই টাকাগুলো তোকে সে খরচ করে, সবই খরচ করে দেয় নাকি কিছুটা বাঁচায়, মানে সেভ করার চেষ্টা করে? এই বিষয়টা কি লক্ষ্য করেছেন? এদিকটাও লক্ষ্য করবেন। তো এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি ভালোভাবে চিনতে পারেন, আপনার শিশুর এই বিষয়গুলো বা আরও অনন্য অনেক বিষয় রয়েছে, আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, সে বিষয় নিয়েও আলোচনা করার চেষ্টা করব। তো এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে চিনতে পারেন তাহলে কি হবে জানেন? শুধু দুর্বলতা না দেখে তার শক্তিগুলি যদি খুঁজতে পারেন, আপনি যদি তার এই সমস্ত বিষয় দেখেন তাহলে তার মধ্যে দুর্বলতা দেখবেন না, কিছু তার শক্তি দেখবেন। সে যে বিষয়টা উপভোগ করে সেই বিষয়টার প্রতি উৎসাহ দিন। তার মানে এই নয় যে মোবাইল দেখাটা উপভোগ করে আর সেটাকে উৎসাহ দিন, না, এটা নয়। মোবাইল দেখার বিষয়েও কিছু একটা কথা রয়েছে, আমি নেক্সট এক্সট্রা এপিসোডে আপনাদের সঙ্গে কথা বলবো। সে যাই হোক, তো এই সমস্ত বিষয় যখনই আপনি দেখবেন আপনার শিশুর মধ্যে, তখন দেখবেন আপনার শিশু আপনি যা বলছেন তা শুনবে। আপনি যখন তাকে সহযোগিতা করবেন, সে যখন বুঝতে পারবে যে আপনি তার ভালো দিকগুলো সবসময় শেয়ার করছেন, শিক্ষককে বলছেন, তখন সে আপনার প্রতি তার শ্রদ্ধা আরো বেড়ে যাবে। দেখুন, আপনার হচ্ছে স্নেহ আর তার হচ্ছে শ্রদ্ধা, তো শ্রদ্ধা আরো বেড়ে যাবে, আপনাকে আরো বন্ধু হিসেবে দেখতে পারবে, আর তখন আপনার কথা সে মেনে নিতে তার আরো ভালো লাগবে। তো এভাবে তার মধ্যে থাকা মেধাগুলো আপনি চিনুন, মেধাগুলো খুঁজুন, আর খুঁজে তার এই মেধা যেগুলো রয়েছে, তার মধ্যে ভালো দিক যেগুলো রয়েছে, সেগুলো আপনি শেয়ার করুন। তবেই দেখবেন যে আপনার শিশুর মধ্যে যে প্রতিভা রয়েছে, যে মেধা রয়েছে, সেটা আরো ফুটে উঠবে। আর শিক্ষকের কাছে আপনার শিশুর প্রতি যে লেভেল সেট হচ্ছে সেটা সেট হবে না। তাই আমি বলবো শিক্ষককে গিয়েই যে শিক্ষককে বলবেন না আমার শিশুর মধ্যে এই দুর্বলতা, এটা ঠিক আপনি শিক্ষকের সঙ্গে শেয়ার করবেন, আপনি শিক্ষকের সঙ্গে শেয়ার করবেন না তো কার সঙ্গে করবেন? কিন্তু শুধু দুর্বলতার দিক শেয়ার করবেন না, ঠিক আছে? তার মেধার কথাও শেয়ার করবেন। দেখুন, প্রত্যেকটা শিশু হচ্ছে এক একটা যোদ্ধা, তার নিজের বিষয়ে সে যোদ্ধা। আমি একটা এক্সাম্পল দিই, আপনি দেখবেন আপনার শিশু বা যে কোনো একটা শিশু যদি সে ধরুন অন্যান্য শিশুর সঙ্গে, তার সমবয়সী সহপাঠীদের সঙ্গে ঝগড়া করে, তাহলে সে জিততে চায়। তার মানে কি? তার মধ্যে একটা প্রবণতা রয়েছে যে আমাকে জিততেই হবে। আর একইভাবে আরো একটা শিশু ধরে নিলাম, সে ঝগড়া টগড়া করে না, কিন্তু সে ক্লাসে সবসময়ই সে টপ হতে চায়। তো তার মধ্যে কি প্রবণতা? তার চেষ্টা কি? তার চেষ্টা হচ্ছে আমাকে টপ থাকতেই হবে। তো যে শিশু ঝগড়া করে, লড়াই করে অন্য তার সহপাঠীদের সঙ্গে, সে শিশুর মধ্যে জিতে থাকার যে প্রবণতা, জিতে থাকার যে উদ্দেশ্য, সেটা রয়েছে। আর এই শিশুর মধ্যে রয়েছে কি? যে আমি ক্লাসের মধ্যে টপ থাকবো, এটা হচ্ছে তার প্রবণতা, এটা হচ্ছে তার শক্তি, তার যুদ্ধ। তো এই দেখুন, উভয় শিশুর মধ্যে যদি আমরা একটা দিক লক্ষ্য করি, যে টপ থাকা অথবা জয়ী হয়ে থাকা উভয় শিশুর মধ্যে রয়েছে। হয়তো হতে পারে একটা শিশু অন্যদিকে জয়ী হতে চায়, একটা শিশু অন্যদিকে জয়ী হতে চায়, কিন্তু তার মধ্যে জয়ী হয়ে থাকার যে প্রবণতা সেটা রয়েছে। তাই একটা শিশুর মধ্যে তার কি মেধা আছে সেটা আপনি গার্জিয়ান হিসাবে চিনতে হবে। আর সেই মেধাগুলো যখনই সবসময়
বলবেন, তাকে উৎসাহ দেবেন, তখন সে ধীরে ধীরে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে সে কি হবে, ভালো হয়ে উঠবে। নিজের সন্তানকে বোঝার জন্য তাকে সময় দিন। শুধুমাত্র শিক্ষকের কাছে দিলেই হবে না, নিজেও তাকে কিছুটা সময় দিতে হবে। তো ঠিক আছে প্রিয় অভিভাবকগণ, আজকের এই এপিসোডে আমি এতটুকু আলোচনা করলাম। এই আলোচনা থেকে আপনাদের মনে কোনো প্রশ্ন যদি আসে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আশা করি নেক্সট এপিসোডে এসে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা হবে, আর আপনাদের যে প্রশ্নগুলো আসবে সেগুলোর প্রশ্নের উত্তর নিয়ে আসব। তো আজকের এপিসোডে এতটুকু। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকের এপিসোডে এতটুকু। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, অন্যান্যদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের এই প্ল্যাটফর্মে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখানে সংযুক্ত হওয়ার আবেদন করছি, সংযুক্ত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ অল দ্য বেস্ট।